কাজ করছে না পুরসভা, রাগ হচ্ছে আমাদের উপরে, গভর্নমেন্টের ফেস নষ্ট হচ্ছে, আমি তাকে কেন প্রোটেকশন দেব? গভর্নমেন্ট অনেক করেছে, এনাফ, এবার কিন্তু পেনাল্টি করব। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ার বাণী শুনে অনেকেই কিন্তু মনে করছেন যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এবার না ওই পুরো বোর্ডগুলো ভেঙে দেন, দিতেও নাকি পারেন, এরকমই অনেকেই তৃণমূলের লোকজন এরকম ভাবতে শুরু করেছেন। দেখুন, এমনিতেই লোকসভা ভোটে পুরো এলাকাগুলোতে ভালো রেজাল্ট করতে পারেনি তৃণমূল। কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি এ সমস্ত জায়গায় তো বেশ কিছু ওয়ার্ডে তৃণমূল বিজেপির থেকে পিছিয়ে রয়েছে। আর শুধু পুরসভা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূলের সংগঠন, গণসংগঠন এইগুলোতেও বেশ কিছু পরিবর্তন করতে পারেন, বিশেষ করে ওই উত্তরবঙ্গের জেলাগুলোতে যেখানে তৃণমূলের ফলাফলটা খুব একটা ভালো হয়নি। ফলে এই জায়গাগুলোতে যেখানে দল পিছিয়ে রয়েছে তার মধ্যে থেকে তিনি একটা অশনি সংকেত দেখে থাকতেই পারেন। অভিজ্ঞ নেত্রী, নিশ্চয়ই মনে হচ্ছে যে এখন যদি না সামলান 26-এ গিয়ে বিপদ আছে। তাই গোটা জায়গাগুলোতেই, মানে সে পুরসভা হোক বা ওই জেলা নেতৃত্ব, সেখানে নাকি বদল আনতে পারেন তৃণমূল নেত্রী। কী করবেন সেটা অবশ্য তিনিই ভালো জানেন। তবে তিনি নাকি পুরো বোর্ডগুলোকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করে নিতে পারেন বলে শোনা যাচ্ছে। এই চিন্তাভাবনাটা কেন? মানে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এমনিতে তৃণমূলের লোকেরাই বলে থাকেন যে একজন দলনেত্রী, আরেকজন সেনাপতি। সেনাপতি এবং নেত্রী তাদের নিজেদের মধ্যে যে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেবেন, তার আশ্চর্য হওয়ার কি আছে? কিন্তু আশ্চর্য হওয়ার কিছু না থাকলেও এর মধ্যে কি তাৎপর্য কিছু নেই? আছে। প্রথমত দেখুন, ডিস্ট্রাকশনের মধ্যে কনস্ট্রাকশনের একটা বার্তা দেওয়া যাবে, মানে ধ্বংসের মধ্যে নির্মাণের বার্তাটা বলতে পারেন এটা। তিনি যে শুধু সংগঠন বা পুরো বোর্ডগুলো ভেঙে দিলেন, মানে যদি দেন আর কি, তাহলেও তো এটাই পরিষ্কার করে বুঝিয়ে দেবেন যে এটা যেটা করেছেন সেটার মধ্যে কোনো রকম স্বেচ্ছাচারিতা বা স্বৈরাচারিতা এগুলো কোনোটাই নেই। তিনি একক সিদ্ধান্তে কিছু করেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে তিনি দ্বিতীয় বার্তাটাও একটা যথাস্থানে পৌঁছে দেবেন। সেটা কি? ঐক্যের বার্তা, একতার বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করে কোনো সিদ্ধান্তে পৌঁছলে সেটা নিয়ে তৃণমূলের নবীন বা প্রবীণ কোনো শিবিরেরই খুব একটা আপত্তি জানানোর সুযোগ থাকবে না। বরং ধরে নিতে হবে যে নবীন এবং প্রবীণ এক জায়গায় এসে সিদ্ধান্তগুলো কার্যকর করলেন যাতে তৃণমূলে ভালো হয়। অর্থাৎ ইচ্ছেটা কারোর একার নয়, একটা ঐক্যবদ্ধ একটা পরিস্থিতি, একটা ঐক্যবদ্ধ একটা পরিবেশ। এই বার্তাটাই তো এই মুহূর্তে তৃণমূলের বিরাট দরকার। সাম্প্রতিককালে যতবারই ওই নবীন প্রবীণ সংঘাতের আবহাওয়াটা তৈরি হয়েছে, ততবারই কিন্তু কোথাও না কোথাও গিয়ে তৃণমূলের, অন্তত তৃণমূল স্তরের কর্মীরা বেদম হতভম্ব হয়ে গেছেন, জানেন তো, বুঝতেই পারছেন না কি হবে, কি করবেন আর কি। এবার তৃণমূলকে সামনে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা যে সম্মিলিত এবং 10 মিলি করি কাজের মাধ্যমে যে দল এগোতে পারে, সেই বার্তাটা দেওয়ার জন্যেই এই যাবতীয় জিনিস। এবং এগুলো কিন্তু ওই বার্তার মধ্যে দিয়েই আস্তে আস্তে মানে একটা প্রত্যেকটা জিনিস তো একটা ইঙ্গিতবাহী পদক্ষেপ, তার থেকে একটা বার্তা এবং সেই বার্তার সুদূর প্রসারী ফলাফল। এটাই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় এখন অন্তত ঘুরপাক খাচ্ছে, কারণ যা করতে হবে একটা সুদূর প্রসারী একটা পদক্ষেপ নিতে হবে। জুলাই এসেছে, দক্ষিণবঙ্গে এসেছে বর্ষাও। জুলাইয়ে বাংলার আবহাওয়া বদলের পাশাপাশি শাসক দলেরও কি আবহাওয়া বদলানোর পথে? I will throw them out. সে যত বড়ই নেতা নেত্রী হোক। গত 24শে জুন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বাভাস দিয়েছিলেন, সেই পূর্বাভাসটাই কি টের পাওয়া যাবে জুলাইতে? আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। নেতা ও জনপ্রতিনিধিদের নেগেটিভ ভাবমূর্তি, আর সেই কারণেই সরকার ও দলের ওপর বিরূপ প্রভাব লোকসভা পরবর্তী পর্যালোচনায় নাকি, এমনটাই মনে করছে তৃণমূল।
আর সেই সূত্রেই জোরালো হচ্ছে রদবদলের সম্ভাবনা। দলীয় সূত্রে খবর, লোকসভা নিরিখে খারাপ ফলের দায় বর্তাবে দায়িত্বপ্রাপ্ত নেতাদের ওপর। খারাপ ফলের কারণে নেতৃত্বে রদবদলের সম্ভাবনা জোরালো হচ্ছে। ফলের ওপর ভিত্তি করে সংগঠনকে ঢেলে সাজানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। 2019-এর লোকসভায় খারাপ ফল করেছিল তৃণমূল। সেই তুলনায় 2024-এ আসন সংখ্যা বাড়িয়ে রেকর্ড 29টা আসন ছুঁয়ে ফেলেছে শাসক দল। তারপরেও উত্তরবঙ্গের ফলাফল তাদের ভাবাচ্ছে। উত্তরের 8টা লোকসভা, কোচবিহার বাদে আর কোনো আসনে পুনরুদ্ধার করতে পারেনি তৃণমূল। মালদা দক্ষিণ কংগ্রেসের ঘরেই গিয়েছে, বাকি 6 আসনই ধরে রেখেছে বিজেপি। শোনা যাচ্ছে নেতৃত্ব বদলের সম্ভাবনা 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই মিলবে। মুখ বদলের সম্ভাবনা উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি নিয়ে বিশেষ ভাবনা রয়েছে তৃণমূল নেতৃত্বের। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও সংগঠনের রদবদলের সম্ভাবনা রয়েছে। উড়িয়ে দেওয়া যাচ্ছে না একাধিক জেলা সভাপতি বদলের সম্ভাবনাও। ছাত্র ও যুব সংগঠনেও রদবদলের খবর পাওয়া যাচ্ছে। সায়নী ঘোষ বা পার্থ ভৌমিক সাংসদ হওয়ায় সংগঠনে তাদের জায়গায় নতুন কোনো মুখ আসতে পারে। দুর্গাপুরের মতো একের পর এক পুরসভায় পিছিয়ে গিয়েছে তৃণমূল। এমনকি কলকাতা পুরসভাতেও প্রায় 50-এর কাছাকাছি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে গিয়েছে এই লোকসভা ভোটের নিরিখে। এখানে যারা আসছেন তারা ইউপিতে, রাজস্থানে তাদের আত্মীয় স্বজনরা বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে, কিন্তু এখানে তাদের মাথায় কিছুতেই আমরা ঠিক করতে পারছি না। কলকাতার মেয়রের এই ব্যাখ্যা সত্ত্বেও পুরো চেয়ারম্যান বা মেয়রদের অনেকের ক্ষেত্রেই নাকি বহু চমক অপেক্ষা করছে। যা জানা যাচ্ছে তাতে 21-এর মঞ্চেই 26-এর মহারণের জন্য ঘর সাফাই দেখতে পাওয়া যাবে বলে জোর হাওয়া তৃণমূলের অন্দরেই। যারা ভালো ছাত্র হয় তো তুষ্টিতে ভোগে না। বিরোধীরা এখনো তাদের পর্যালোচনা সম্পূর্ণ করে উঠতে পারলো না। তৃণমূল কংগ্রেস কিন্তু আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই আবার নতুন উদ্যমে কাজ করা আমরা শুরু করে দিয়েছি। দেখুন, যদিও নির্বাচিত প্রতিনিধি, তবু এই কাউন্সিলরদের কপালে যে কি লেখা আছে সেটা তৃণমূল সুপ্রিমোই জানেন। আর যদি সত্যি পুরো বোর্ড আর সংগঠনে তৃণমূল রদবদল করে, মানে ওই কাউন্সিলর বা চেয়ারম্যানদের পাশাপাশি তৃণমূল জেলার নেতাদের নিয়েও টানাহাচড়া করে, তাহলে তার হাতে গরম একটা উদাহরণ টানা যেতেই পারে। বলা যেতেই পারে যে তৃণমূলের নেতাদের অবস্থা এখন ওই হাওড়া বর্ধমান লোকালের মতোই। তারা নিজেরা নিজেদের ইচ্ছে মতো এগিয়ে গেছিলেন, এবার কিভাবে পেছোবেন এবং পেছোতে গিয়ে অ্যাক্সিডেন্ট করবেন কি না সেটা নিয়ে যেরকম ধাঁধা রয়েছে, তেমন এটাই চ্যালেঞ্জ। এবার একই সঙ্গে বললাম তো, যদি অনেকে মিলে একই লাইনে এগিয়ে আর পিছিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে তো ধাক্কাধাক্কি অবশ্যম্ভাবী। এই ধাক্কাটা কি অলরেডি টের পাচ্ছে তৃণমূল? অন্যের জমি জোর করে দখল, জমির মালিককে খুনের চেষ্টার অভিযোগ, এইগুলোও তো উঠেছে তাদের নেতাদের বিরুদ্ধে। গ্রেফতার হয়েছেন জলপাইগুড়ির জেলা পরিষদের সদস্য দেবাশিস প্রামাণিক। পুলিশ গ্রেফতার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়ে। সবটার ক্ষেত্রে ওই পুলিশ মন্ত্রীর নির্দেশ, মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, সেটা নিশ্চয়ই মাথায় ছিল পুলিশের, কারণ এক যাত্রায় তো আর পৃথক ফল হয় না। আর তা যদি হয় তাহলে ধরতে হবে ছিদ্রগুলো বুঝিয়ে তৃণমূলের ভাবমূর্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূলের কেউ কেউ আছেন যারা ঠিক করেছেন যে তাদের নেত্রী যতই চেষ্টা করুন, তারা যেভাবেই হোক দলটাকে পেছন দিকেই টেনে রাখবে। আর তাই উত্তর দিনাজপুরের চোপড়ার পর উত্তর 24 পরগনার শ্যামনগরেও এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে বলে অভিযোগ, জানেন তো। আর সেই অভিযোগটা উঠেছে তৃণমূলেরই স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে। ভাবছিলাম জাস্ট নেওয়া যাচ্ছে না, জানেন বিষয়টা। আমরা দেখেছি কেন হয়, এটার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা এখন অবধি খুঁজে পাইনি, কিন্তু দেখেছি কিছু একটা ঘটলে সেটাই পরপর ঘটতে থাকে। সব যেন অপেক্ষা করে বসে থাকে যে একটা কবে হবে, সেটা নিয়ে আলোচনা হবে, তখন বাকিগুলো পরপর ঘটবে। এখানে যে বারবার এক জিনিস হচ্ছে, পরপর মহিলাদের সম্ভ্রমহানি, বাংলার যে রুচি, সংস্কৃতি, পরম্পরা সব পাল্টে যাচ্ছে নাকি? তাহলে তো এই ব্যাপারে মনে হচ্ছে কয়েকটা কথা বলতেই হবে, যে কথাগুলো অন্তত না বললেই না। দেখুন, ট্রেনে শিয়ালদা থেকে শ্যামনগর যেতে সময় লাগে ঘণ্টাখানেক। বৃহত্তর কলকাতার মধ্যে এই শ্যামনগরটা পড়ে, আপনারা জানেন। এবং সেই অর্থে কলকাতা লাগোয়া শ্যামনগরে যখন এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের খবরটা শুনতে পাই না, তখন মনে হচ্ছে যে
জেলার প্রত্যন্ত এলাকায় কি হচ্ছে সেগুলো না হয় সবসময় জানা যায় না। এই জন্য যারা চোখ বুজে থাকেন, এবার কি তাদের চোখটা খুলবে? যে অভিযোগটা উঠেছে সেই অভিযোগটা যদি সত্যি হয় তাদের একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে মশাই। শ্যামনগরের বাসিন্দাই মহিলা বিজেপি করেন, কিন্তু সেটাই তো তার একমাত্র পরিচয় হতে পারে না। আমাদের দুর্ভাগ্য, রাজনীতি যারা করেন তারা ওই মানুষ না এই সমস্ত ভাবেন না, তাদের কাছে ওই দলীয় পরিচয়টাই বড় হয়ে দাঁড়ায়, ওটাকেই বড় করে দেখেন। তাই লোকসভা ভোটে মেটার পর থেকেই নাকি শ্যামনগরের ওই মহিলা বিজেপি কর্মীকে এক ঘরে হয়ে থাকতে হচ্ছিল। ঠিক ধরেছেন, কলকাতা লাগোয়া একটা জায়গায় এই সময়ে 2024-এ দাঁড়িয়ে এক ঘরে হয়ে থাকতে হচ্ছিল। এবার এলাকার তৃণমূল নেতারা তারা যে তাকে এরকম এক ঘরে রেখে দিয়েছিলেন বলে যে অভিযোগটা উঠেছে আর কি, এটা শুনে আপনারা তো বলতেই পারেন, আরে মশাই এরকম ঘটনা তো বাংলার গ্রামে গঞ্জে আকছার ঘটে। বিরোধী দল করার অপরাধে বহু মানুষকে ঘর ছাড়া পর্যন্ত হতে হয়, সেখানে এই মহিলা তো তবু নিজের ঘরে থাকতে পারছিলেন। এজন্যই শাসকের কাছে তার কৃতজ্ঞ থাকা উচিত। হতে পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু তারপরে যেটা ঘটলো, আজকে যেটা ঘটলো, এরপর কি বলবেন? বিজেপি কর্মী ওই মহিলা আজ পানীয় জল নেওয়ার জন্য যখন বাড়ির থেকে বেরিয়েছিলেন তখন নাকি তার উপর হামলা হয়, তাকে বিবস্ত্র করে মেরে ধরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আহত ওই মহিলাকে ব্যারাকপুরে এক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। তার মানে তিনি আহত হয়েছেন। আর তাহলে তো সরকারি হাসপাতালে যখন চিকিৎসা হচ্ছে এই অভিযোগটাকে অসত্য বলার উপায় থাকছে না। এবার প্রশ্ন তো ওইখানেই, তিনি কি করে আহত হলেন এবং কারা তার গায়ে হাত তুলল এবং তাকে বিবস্ত্র করল? রেজাল্ট বেরিয়েছে, সেদিন থেকেই হামলা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। আমাদের ওখানে সঞ্জয় ঘোষ একজন আছে আমাদের এই ওয়ার্ডে, তার ছেলেপুলেরাই আজ এই করেছে আমাদেরকে। 4 তারিখ থেকে আজ অবধি বাইরে বেরোতে পারি না, জল নিতে গেছি জল নিতে দেয়নি, এসে আমাকে বাড়িতে সবাইকে মেরেছে। আমাদের বিজেপি বলেই আমাকে মেরেছে, বিবস্ত্র করে মারা হয়েছে। হ্যাঁ, ঘরের মধ্যে সব জামা কাপড় সব ছিঁড়িছে, ছিঁড়ে তারপর আবার ছেলেরা মারিছে। এখন তো ঘরের মধ্যে ডাইরে নিয়ে বাইরে নিয়ে মারিছে, তো দড়াই দোলেই চড়িছে, তারপরে আমাকে ধরে মারিছে। মেরেছিল ওই তৃণমূলের ছেলেরা। দেখলেন তো, সেই শাসক দলের বিরুদ্ধেই তো অভিযোগ উঠছে এবং গুরুতর অভিযোগ উঠছে। বিজেপি করার জন্য একজন মহিলাকে যদি সত্যি বিবস্ত্র করে মারধর করা হয়, যদি অভিযোগটা সত্যি হয়, তাহলে তো ধরতে হবে এই ব্যাপারগুলো ঠিক জলের মতো। জলের যেরকম ওপর থেকে নিম্নগামী একটা গতি থাকে, এও তো তাই, ওপর থেকে নিচে নামছে। খেয়াল করে দেখুন, জুন মাসে কোচবিহারের মাথা ভাঙা এক মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়েছিল, গ্রামের মধ্যে 1 কিলোমিটার রাস্তা। তাকে ওই অবস্থায় নাকি চুলের মুঠি ধরে ঘোরানো হয়েছিল, জলে চোবানো হয়েছিল। কোচবিহারের সেই মহিলাও কিন্তু বলেছিলেন তিনি বিজেপি করেন বলে তৃণমূল কর্মীরা তার ওপর চড়াও হয়েছিল, তাকে এইভাবে তাকে নিগৃহীত করা হয়েছে, বিবস্ত্র করা হয়েছে। জুন মাসে উত্তরবঙ্গের মাথা ভাঙা থেকে যে জলটা গড়াতে শুরু করেছিল, তাহলে সেই জলের ধারা কি জুলাই মাসে সেই শ্যামনগরে পৌঁছেছে বলে ধরে নিতে হবে, একদম কলকাতার উপকণ্ঠে। দেখুন, লোকসভা ভোটে এবার রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এসেছিল রাজ্যে। ভোটের সময় তেমন কোনো অশান্তি হয়নি, ভোটের পরেও যাতে কোনো অশান্তি না হয় সেজন্য কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু আরও কিছুদিন রাজ্যে রেখেছিল জাতীয় নির্বাচন কমিশন। এখনও কয়েক কোম্পানি বাহিনী রাজ্যে রয়েছে, কিন্তু বাহিনীর ভয়টা বোধহয় কেটে গেছে, জানেন তো। আর তাই ভোটের সময় যে ঘটনাগুলো এড়ানো গেছিল, ভোট মেটার পরই বলে না এখন ঠিক আছিস, ভোটের পর দেখব। কেউ হয়তো ভোটের পর দেখছে। দেশে নতুন সরকার কাজ শুরু করে দিয়েছে, কিন্তু ভোট তো কেটে গেছে, ফলে এখন দেখার সময়। কেউ দেখছে। দেখুন, কয়েকদিনের ব্যবধানে যদি রাজ্যের 2 প্রান্তে 2 জন মহিলা বিরোধী দল করার জন্য এইভাবে নিগৃহীতা হন, তাদের বিবস্ত্র করা হয়, তাদের অত্যাচার করা হয়, তাহলে বুঝতে হবে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের সম্মানটা আছে কি নেই। কেউ বা কারা এই প্রশ্নটা বিরোধীদের করার সুযোগ করে দিচ্ছে, চাইছে তারা বিরোধীরা এই প্রশ্নগুলো করার সুযোগ পাক। এরা কীরকম শুভানুধ্যায়ী এটা নিশ্চয়ই
রাজনৈতিক দলগুলো তারা নিজেরাই চিন্তা ভাবনা করে দেখবেন। দেখুন, যেহেতু এই দুই মহিলার একটা রাজনৈতিক পরিচয় আছে এবং সেটা বিরোধী দল বিজেপি করার সুবাদে, তাই বিজেপির তারা সহজেই মমতা বন্দ্যোপাধ্যায় আর তার পুলিশ দপ্তরের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগটা তুলতেন তারা। এবং আরেকটা কথা, যদি সত্যি এই ধরনের ঘটনায় তৃণমূলের কোনো যোগাযোগ থাকে, তদন্ত যদি সেটা পাওয়া যায়, তাহলে কিন্তু বুঝতে হবে, ওই যেটা বললাম, দলের নেতৃত্বকে, তাদের যাবতীয় চেষ্টাকে পেছন থেকে টেনে ধরার লোকের অভাব নেই তৃণমূলে। এবার কেউ বলতেই পারেন যে তৃণমূল করলেও আসলে তো বাঙালি, আর বাঙালির স্বভাবই হচ্ছে যে ওপরে উঠেছে তাকে টেনে নিচে নামানো, কাঁকড়ার জাত। আমরাই নিজেরাই বলি, নিজেদের আমরা এত ভালো আত্মবিশ্লেষণ করি না, এর থেকে আর কিছু হয় না। তৃণমূলের একাংশ হয়তো সেটাই করছে, সেটাই বলছে। কিন্তু আমার একটা কথা মনে হচ্ছিল, জানেন তো, বাংলার তো আরেকটা সংস্কৃতিও আছে। আমাদের এখানে তো মহিলাদের একটু অন্য চোখে দেখা হয়। আমরা মহিলাদের মাতৃজ্ঞানে পুজো করি, মা বলি। তার কি হলো বলুন তো? আমি জানি না আমরা কোন দিকে যাচ্ছি, এবং এটা সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে। আজকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব তার মুখ্যমন্ত্রী হিসেবে, পুলিশ মন্ত্রী হিসেবে। তো এই রাজ্যের কি হবে? আমরা অন্ধকার থেকে আরো অন্ধকারের দিকে যাচ্ছি। এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত, নিজেদের যা ঝামেলা, ব্যক্তিগত জিনিস, তার সঙ্গে রাজনীতি, তৃণমূল, এগুলোর কোনো সম্পর্ক নেই। যার যা নিজেরা ঘটিয়ে ফেলছে, তারপরে দেখে নিয়েছে যদি এটা একটু এই ধরনের কথা বলে দেওয়া যায়, তাহলে একটা বাড়তি প্রচার, একটু গুরুত্ব পাওয়া যায়, তাই তাতে পরে রং মেশানো হচ্ছে। ধরে নিচ্ছি যে ব্যাখ্যাটা দিলেন একদম ঠিক। ঘটনা তো ঘটেছে, এই বাংলাতে ঘটেছে। বাংলার এক মহিলা বিবস্ত্র হয়েছে, নিগৃহীতা হয়েছে। সমালোচনার দরকার নেই, প্রত্যেকের সতর্ক হওয়ার দরকার নেই, মুখ খোলার দরকার নেই, প্রতিবাদ করার দরকার নেই। শুধু ধামাচাপা দেওয়ার বা গোটা বিষয়টা অন্য কিছু হয়েছে, রাজনৈতিক কিছু না, এটা বললেই সব দোষ খালাস হয়ে যায়। এবং কুণাল ঘোষের কথা শুনে আরেকবার ওই মাথা ভাঙার কথাটা মনে পড়ে গেল, জানেন তো। মাথা ভাঙায় যে মহিলাকে হেনস্থা করা হয়েছিল, তার দিদিও জানিয়েছিলেন তৃণমূল করেন বলে বোনকে নির্যাতনের হাত থেকে তিনি বাঁচাতে পারেননি। ঠিক শুনছেন, তিনি বলেছিলেন এটা। যদিও জেলা তৃণমূল এবং জেলা পুলিশের দাবি ছিল ওটা পারিবারিক বিবাদ, ঠিক যেরকম আজকে শুনলেন। ঘাস কাটা নিয়ে গোলমালে নাকি ওই মহিলা আক্রান্ত হয়েছিলেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং পুলিশ সেটা বড় করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েও ছিল। আজকেরটাও তো কুণাল ঘোষ বললেন কোনো রাজনৈতিক বিষয় না, ব্যক্তিগত রাগের বহিঃপ্রকাশ। আচ্ছা, সেটাই যদি হয়, ওই বললাম তো যে ব্যক্তিগত রাগের বহিঃপ্রকাশে যদি এইভাবে দিকে দিকে মহিলারা বিবস্ত্র হতে শুরু করে, এই সাহসটা যদি কিছু লোকের মধ্যে জন্মাতে শুরু করে, ইচ্ছে হলেই, রাগ হলেই এরকম কাণ্ড করে ফেলা যায়, তার জন্য সরকারের কোনো দায়িত্ব নেই, শাসক দলের কোনো দায়িত্ব নেই, প্রতিবাদ প্রতিরোধের কোনো দায়িত্ব নেই। দেখুন, আমরা আশা করব যেটা সত্যি সেটা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের পুলিশ কেস সাজাবে। কোনো রকম আগের থেকে মাথার মধ্যে কোনো কিছু ঢুকিয়ে নিয়ে তারা কেস সাজাবে না। তারপরেও বলছি, আবার বলছি, যেভাবে দুই মহিলা রাজ্যের দুই প্রান্তে আক্রান্ত হলেন, বিবস্ত্র হলেন, কারণটা যদি রাজনৈতিক হয় এবং যদি বিরোধী দল করেন বলেই আক্রান্ত হন, তাহলে প্রশ্ন তোলার কিন্তু জায়গা থাকছে। বলুন তো, ওনাদের ক্ষেত্রে না হয় ধরলাম যে এই রাজনীতির আমাদের এখানে এটাই ট্রেন্ড, বিরোধিতা করলে, বিরোধী দল করলে এরকমই হবে, এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। হয়তো আমরা ধরে নিলাম বিরোধী দলগুলো যেটা বলছে একদম সত্যি। কিন্তু আরিয়া দহের ঘটনাটা এবার খেয়াল করে দেখুন, ওই কলেজ পড়ুয়ার মা কি দোষ করেছিলেন? ওই কলেজ পড়ুয়া, তার মা, তারা কি রাজনীতি করেন? আরিয়া দহের কলেজ ছাত্র সায়নদীপ তো তৃণমূল করে, আর তার মা রাজনীতি করেন না। তাহলে মা আর ছেলেকে কেন এখন বেলঘড়িয়ার ওই নার্সিংহোমে দিন কাটাতে হচ্ছে? ছেলে সায়নদীপ আপাতত হয়তো সুস্থ আছে, কিন্তু মা, তিনি তো এখন আইসিইউতে ভর্তি। আশা করি তিনি চিকিৎসায় সাড়া দিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাহলে তৃণমূলের মধ্যে যাদের একটু মাসেল টাসেল রয়েছে, তারা
অপেক্ষাকৃত দুর্বলদের মারবে, এটাই তাহলে নিয়ম। এখানে তো ওই রাজনীতি আমরা ছেড়ে দিলাম, সবাই একদল ধরে নিচ্ছি, একদল শুধু শক্তিশালী আর একদল একটু দুর্বল, সবল যে সে দুর্বলকে মেরেছে, এটাই কি তাহলে এখনকার নিয়ম? যখন সবলরা এরকমভাবে নির্দ্বিধায় দুর্বলদের ওপর অত্যাচার করে, তাকে কি বলে জানেন? মাৎস্যন্যায় বলে। বড় মাছ যখন ছোট মাছকে গিলে খায়, তাকে মাৎস্যন্যায় বলে। জলের জঙ্গলরাজ বলতে পারেন আর কি। রাজ তো বটেই, না হলে মা আর ছেলেকে মারার পর 3 দিন কেটে গেল, এখনও অপরাধী বলে যাকে চিহ্নিত করা হচ্ছে, যার বিরুদ্ধে সবার অভিযোগ, সেই জয়ন্ত সিংকে গ্রেফতার করার নামও নেই। জায়েন্ট সিং কাল শুনছিলাম। এবার ঘটা করে যদি এরকম কমিশনারেট তৈরি করা হয়, এবং তারপর যদি এইরকমভাবে যারা ওই অপরাধী তারা নিজেদের ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারেন বা আইনের হাতের বাইরে থেকে যেতে পারে, তাহলে মনে হবে না এত কিছু করে কী লাভ? আইনি পরিভাষায় যাকে রোড রেস বলে, সেই কালপ্রিটকেই তো গ্রেফতার করতে পারছে না পুলিশ, তাও সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও। তৃণমূল কর্মীরা অধরা থাকবে, কারণ তাদের সবথেকে বড় ভরসাদাত্রীর নাম মমতা ব্যানার্জি। সারা পশ্চিমবঙ্গে যত অন্যায়, অত্যাচার, কুকীর্তি, ধর্ষণ, খুন যা হবে, দুর্নীতি, সব কিছুরই একটাই আশ্রয়দাত্রী, সেই আশ্রয়দাত্রীর নাম মমতা ব্যানার্জি। 13-14 সালের পর থেকেই প্রমোটিংয়ের কাজ শুরু করেছে এবং তার পরবর্তীকালে তৃণমূলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্কের মধ্য দিয়ে নেতাদের ঘনিষ্ঠ হয়। তারপরে যা হয় বাদশা হয়ে উঠেছে, পিছনে পুলিশেরও প্রশ্রয় আছে এবং এখন সে ধরাকে সরা জ্ঞান করছে। এদের এখন ডেরা হয়ে গেছে তালতলা স্পোর্টিং ক্লাবস নিয়ে, সে একেবারে উৎফুল্ল উৎসাহিত যে কত আর্মস নিয়ে বসে আছে, তারপরেও সে গ্রেপ্তার হবে না। পুলিশ বলছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের তো সাধারণ মানুষ বলছেন যে সে কামারহাটি পৌর এলাকার মধ্যেই আছে। খুঁজছে পুলিশ খুঁজছে, এবং যা যা করণীয় এখানেও দেখা গেছে, যেখানে যা অভিযোগ হয়েছে, চোপড়ায় ধরুন অভিযোগ হয়েছে, মূল অভিযুক্তকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব করছে, যে বা যারা পালিয়ে বাঁচতে চাইছে পুলিশ প্রশাসন সতর্ক নজর রাখছে, যথাসময় ধরে নেবে। তৃণমূলের এরা ভরসা, এরা ভোট জোগাড় করে দেবে, এরা ভোট লুট করে দেবে, 7 খুন মাপ। অতএব পুলিশ নির্বিকার। অপরাধীদের, দুষ্কৃতীদের, দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দিচ্ছে সরকার, প্রশ্রয় দিচ্ছে পুলিশ। না বোঝার কি আছে? সরকার অ্যাক্ট করছে নাকি? অ্যাক্ট করছে না। পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি।